জয়গুরু। আজকে ওই দোষ দেখা এবং পরনিন্দা সত্যানুসরণ গ্রন্থের যে চ্যাপ্টার, আগের দিন যা বলেছি তার পরের একটি লাইন আমরা আলোচনা করব এবং মানে পাঠ করব এবং ব্যাখ্যা করব। প্রথমে পাঠ করছি। ঠাকুর লিখছেন যে পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। আবার পড়ছি। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের সুখ্যাতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। দেখুন, এটি হচ্ছে মানে ঠাকুর লিখছেন। দেখুন, এর ইংরেজিতে এরকম: টু ভাইলিফাই আদার্স ইজ টু ডিফাইল oneself with their defects. To speak good of others makes one's own nature good unconsciously. আবার বলছি, to vilify others is to defile oneself with their defects. To speak good of others makes one's own nature good unconsciously. এই হচ্ছে বক্তব্য। দেখুন, এটি আমরা মানে ব্যাখ্যা করার চেষ্টা করব। ব্যাখ্যার প্রথমেই আমার নিজের জীবনের একটি অভিজ্ঞতার কথা আপনাদের সামনে শেয়ার করব। এখন ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারে যখন আমি এলাম, তখন ধীরে ধীরে ঠাকুরের যে আচরণ যা পড়েছি দেখেছি, ভাগ্যক্রমে ঠাকুরকে দেখার সুযোগ আমার হয়েছে। তখন আমার 10-11 বছর বয়স। তখন ঠাকুর দেহে ছিলেন দেওঘরে, কিন্তু সেই বয়সে আমার তো অত বোঝার ক্ষমতা হয়নি, সবটা বোঝার ক্ষমতা তো হয়নি। পরবর্তী ক্ষেত্রে ঠাকুরকে দেখেছি এবং তার কথাবার্তাগুলো শুনেছি, মানে দেখেছি বলবো না, মানে পড়েছি আর কি। এখন এই ঠাকুরকে আমরা দেখছি সবসময় তিনি মানুষকে কেউ এলেই আনন্দিত স্বরে চিৎকার, ওই আলি নাকি, যেন একটা রিসেপশনে দিচ্ছেন, ভারী ওয়ার্ম রিসেপশন, অবাক করে। এবং সেই রিসেপশনটা এমন যে তার পথশ্রমের যে ক্লান্তি সেটা যেন মুহূর্তের মধ্যে দূর হয়ে যাচ্ছে। এটা মানুষের দৈনন্দিন অভিজ্ঞতার অঙ্গ ছিল। অনেকেই জানেন বোধহয়, যারা ঠাকুর অনুকূলচন্দ্রের ভক্ত এখনও হয়তো জীবিত আছেন অনেকেই, যারা ঠাকুরকে দেখা করতে যেতেন কত কষ্ট করে। তখনকার দিনে যাতায়াত করা তো আরও বেশি ডিফিকাল্ট ছিল। তো যখন যেতেন ঠাকুর তাদেরকে দেখে চিৎকার করে, কখন আলি বলে চিৎকার করতেন। দিস ভেরি মানে রিসেপশন, এই ওয়ার্ম রিসেপশনটাই এমন ছিল যে এটা কিন্তু মানুষের পথশ্রমের ক্লান্তি বা সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে দূর করে দিত। মানে এটা আমি বলতে পারি ক্যাম্ফরের মতো ইফেক্ট হতো, মানে কর্পূরের মতো ভ্যানিশ করে দিত সমস্ত দুঃখ। কেন? তার মানে কি, ঠাকুর সবার মধ্যে ভালোটা দেখতে চাইছে। এবং দেখবেন সবাই একটি মা যেমন একটি এসেছে, মানে বৌমা, সেই অর্থে পড়াশোনা কিছু জানে না, অতি সাধারণ গ্রামের একটি মেয়ে। তো ঠাকুর তাকে বলছেন, তুই অমুকটা রান্না করতে জানিস? তো এটা হয়তো মাটি জানে, বলছে বল তো কী করে করবি। সেই মাটি বলছেন এই মানে মশলা দিতে হবে, অমুক দিতে হবে, তারপরে জল দিতে হবে, তারপরে ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে। তো ঠাকুর ভারী শুনে বলছেন, এও যেন হরিকথা শুনছেন। হ্যাঁ, অবাক লাগে। এবং তিনি বলছেন, বাহ, তুই তো দেখি বেশ ভালো জানিস। তার মানে কি, এই মাটির হয়তো আর বিশেষ কিছু গুণ নেই, বিশেষ একটি রান্না সে পারে। তাও কতটা ভালো পারে আমি জানি না। ঠাকুর এটাকে নিয়েই চিৎকার করছেন। দেখুন যে ঠাকুরের এই যে অ্যাপ্রিসিয়েশন, মানুষকে এই যে মানে তাকে তার গুণগুলোর এই যে সমাদর ঠাকুর করতেন, এটি শিক্ষার জিনিস। ঠাকুর এমনি এমনি করতেন না। হোয়াট এভার হি ডিড, সব কিছু কিন্তু আই উড লাইক টু সে ওয়াজ মেন্ট টু টিচ আস, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আমাদেরকেও তিনি বলছেন যে তুমি অন্যের গুণের কদর করো, সমাদর করো, অ্যাপ্রিসিয়েট করো। যদি অ্যাপ্রিসিয়েট না করো তাহলে তুমি নিজে কিন্তু অ্যাপ্রিসিয়েবল হবে না। এটাই ঠাকুর বলতে চাইছে। যেমন একদিনের ঘটনা, কালীষষ্ঠী মা। আমার আলোচনায় কালীষষ্ঠী মায়ের নাম মাঝে মাঝেই আসে, আপনারা জানেন। কারণ কালীষষ্ঠী মা সেই হিমায়তপুর থেকে আছেন, সেই ভক্ত। তার বাড়িটা কিন্তু এখনও আছে। আপনাদের কথায় কথায় বলে রাখি, আপনারা যদি হিমায়তপুর যান, সেই হিমায়তপুরে কালীষষ্ঠী মায়ের বাড়িটা কিন্তু এখনও দেখতে পাবেন। হ্যাঁ, তো সেই কালীষষ্ঠী মা
যেমন সেখানেও ছিলেন, পরবর্তী ক্ষেত্রে দেওঘরে এসেছেন ঠাকুরের সাথে, সর্বস্ব খুইয়ে, কারণ দেশ বাড়ি সব খুইয়ে এসেছেন। তো যাই হোক, তবু এখানে এসে ব্যবসা শুরু করেছেন। তার মধ্যেই তিনি কষ্ট করে 1 মণ চাল আনন্দবাজারের জন্য দিয়েছেন। তো ঠাকুর সেটা যে আসছে তাকে বলছে, শুনছিস, কালীষষ্ঠী 1 মণ চাল দিয়েছে, যেন এটা একটা বিরাট কথা, সামথিং টু বি হাইলাইটেড সো প্রফিউজলি, সো প্রফাউন্ডলি, এটা হাইলাইট করা দরকার। ঠাকুর করছেন। এখন কি করবেন? এখন কালীষষ্ঠী মা নিজেই হয়তো লজ্জা পাচ্ছেন, কিন্তু অস্বীকারও করতে পারছেন না। তো কালীষষ্ঠী মা বলছেন, ঠাকুর দিতে তো ইচ্ছা হয়। দেখুন, এই কথাটাই মানে ওই কালীষষ্ঠী মাকে আরও দিতে ইন্সপায়ার করছে। আশ্চর্য নয় কি? ঠাকুর যে এই কথাটা বলছে, শুনেছিস কালীষষ্ঠী 1 মণ চাল দিয়েছে, দিস ভেরি আটারেন্স, এই কথাটাই অ্যাকচুয়ালি আই উড লাইক টু সে হ্যাজ ট্রিগার্ড কালীষষ্ঠী মা টু ডোনেট ইভেন মোর। কেন? তাহলে এই কথাটাই কীরকম দেখুন, কালীষষ্ঠী মা আরও দেওয়ার জন্য অনুপ্রাণিত করছে, ইন্সপায়ার করছে। সো এটা বুঝুন যে অ্যাপ্রিসিয়েশনের কীরকম দাম দেখুন, মানে বাস্তব জগতের কথা বলছি। তো যাই হোক, ওই কালীষষ্ঠী মার কথা ঠাকুর 10 মুখে বলছে। কেন? এই ঠাকুরের কাছে 1 মণ চালটা কোনো ফ্যাক্টর নো, মানুষের সদ্গুণটাকে তিনি বাড়িয়ে তুলতে চাইছেন, অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন, দোষটাকে তিনি দেখতে চান না। তাই এখানে কি বলে যে পরের দোষ কুড়িয়ে নিয়ে, পরের দোষ করলে বা পরের নিন্দা করলে, পরের দোষের কথা বললে, পরের নিন্দা করলে আলটিমেটলি নিজে কলঙ্কিত হয় মানুষ। ঠাকুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বোধহয়, ঠাকুর মানে অন্য কেউ হলে কি বলতো যে পরের দোষ দেখো না, পরের নিন্দা করো না, এই অবধি ঠিক ছিল। কিন্তু ঠাকুর কজ অ্যান্ড ইফেক্টে বলে দিচ্ছেন, এটা করলে কি হবে, হোয়াট উড বি দ্য রেজাল্ট, এটা কিন্তু ঠাকুর, এইটাকে এইখানেই স্পেশালিটি অফ শ্রেষ্ঠ ঠাকুর করছেন। কেন? কারণ ঠাকুর কী বলছেন, এটা যদি তুমি করো, দ্য রেজাল্ট ইজ যে তুমি নিজে কলঙ্কিত হবে, তোমার নিজেই কিন্তু দোষযুক্ত হয়ে পড়বে। তুমি কাদা ঘাঁটবে আর তোমার গায়ে কাদা লাগবে না, এত বড় তুমি হতে পারোনি। ইটস নট সো ইজি। তুমি অন্তত পাকাল মাছ হতে পারোনি, রামকৃষ্ণদেবের কথায় যে সংসারে আছো, পাকের মধ্যে আছো, অথচ পাক লাগবে না, ইটস নট সো ইজি। তাই চেষ্টা করা উচিত যে পাকের থেকে যতটা অ্যাভয়েড করা যায়। পাক নিয়ে ঘাটাঘাটি করবো কেন? পাকে থাকতে হচ্ছে ঘটনাক্রমে, সেই অংশ ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে যে পাককে নিয়ে আমি ঘাটাঘাটি করবো কেন? এইটাই থাকে যে পরের দোষ কুড়িয়ে নিয়ে, পরের দোষকে নিয়ে বলে বেড়ানো, মানে আলটিমেটলি নিজে দোষী হওয়া, পরের সুখ্যাতি, মানে পরের নিন্দা করা, মানে নিজে কলঙ্কিত হওয়া। এই যে রেজাল্ট, এইটা কিন্তু ঠাকুরের স্পেশালিটি, তিনি কিন্তু বলে দিচ্ছেন। তো ঠাকুর এভাবে অ্যাপ্রিসিয়েট করতেন। তা এবার আমি বলছিলাম আমার জীবনের যে মানে একটি ঘটনা, সেটা আপনাদের শেয়ার করছি। আমি যে কলেজে শিক্ষকতা করেছি, তা সেই কলেজে ঘটনাক্রমে বিভিন্ন প্রিন্সিপাল এসেছেন, যিনি সেই অর্থে বলা যায় তিনি তো ইনস্টিটিউশনাল হেড এবং তিনি প্রধান। তো তার একজন এসেছিলেন, তার আমার মতে তার বহু খারাপ গুণ ছিল, ধরে নিচ্ছি খারাপ গুণ ছিল, নেগেটিভ কোয়ালিটিস ছিল। তো সেই নেগেটিভ, আমার স্বভাব হচ্ছে এই নেগেটিভ কোয়ালিটিগুলো তখন খুব ধরতাম, কিন্তু তার মধ্যে মাইক্রোস্কোপ নিয়ে খুঁজলে কি কোনো পজিটিভ গুণই ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু আমি সেটা দেখতাম না। আমার দৃষ্টি ছিল ওই ভদ্রলোকের নেগেটিভ কোয়ালিটি। এটা কোনো সন্দেহ নেই যে ওই ভদ্রলোকের নেগেটিভ কোয়ালিটি বেশি ছিল। ইন মাই ওপিনিয়ন হি ওয়াজ দ্য কাইন্ড অফ স্যাডিস্ট। অন্যকে যন্ত্রণা দিয়ে সে মনে মনে মানে আনন্দিত হতো, এটা আমার ধারণা। হয়তো বা ঠিক হোক বা, কিন্তু যতই হোক তার মধ্যে কি কোনো গুণই ছিল না? এটা তো হয় না। কিছু কিছু মানুষ তো তাকে পছন্দ করতো, আমি পছন্দ করতাম না, বাট অ্যাটলিস্ট 2-1জনও তো তাকে পছন্দ করতো, তার মানে কিছু ভালো গুণ তার অবশ্যই ছিল। এখন আমি কিন্তু সেটা দেখতাম না, আমি তার খারাপটাই দেখতাম। স্বাভাবিকভাবেই আমি প্রতিবাদ করতাম। হ্যাঁ, আমি চিরকালই প্রতিবাদীর দলে। এটা আমাকে মানে এর জন্য আমাকে অনেক ভুগতে হয়েছে, বহু ভুগতে হয়েছে আমাকে। হ্যাঁ, পসিবলি স্টিল আই এম সাফারিং ফ্রম দ্য সেম ডিজিজ, আই ডোন্ট নো, এনিওয়ে, বাট দেন প্রতিবাদী আমি চিরকালই ছিলাম, তাই প্রতিবাদ করতাম। ফলত তার সাথে আমার একটা রিলেশনের একটা স্ট্রেননেস ছিল, স্বাভাবিক কথা। তাতে করে হতো কি, আর কিছু হোক না হোক, আমার মনটা তো মানে খুব একটা মানে সবসময় খিচড়ে থাকতো, সবসময় একটা টার্বুলেন্ট থাকতো, আনস্টেডি থাকতো, একটা মানে খিচখিচ, অর্থাৎ সেই অর্থে মনটা তো আনন্দিত চিত্ত থাকতো না। তাকে দেখলেই রাগ হয়ে যেত, বা তার কাজ কারবারগুলো দেখলেই আমার রাগ হয়ে যেত, প্রতিবাদ করতাম। সো আমি কিন্তু আনন্দ পেতাম না। পরবর্তী ক্ষেত্রে আমি দীর্ঘদিন ধরে তার সঙ্গে ছিলাম, বা তার আন্ডারে, মানে তিনি আমাদের প্রিন্সিপাল ছিলেন। পরবর্তী ক্ষেত্রে আমি একটা চিন্তা, যখন ঠাকুরের এই কথাগুলি শুনলাম,
চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে দেখি তো। এবারে ঠাকুরের কথা শুনে ঠাকুর এক জায়গায় একজন বলছেন যে ঠাকুর আমি কিন্তু স্পষ্ট কথা বলি বলে আমাকে আমার অফিসের লোকেরা দেখতে পারে না, তাই আমার প্রমোশন হয় না, আমার বস আমাকে দেখতে পারে না। ঠাকুর বলছেন যে ঠিক আছে কিন্তু সে ঠিক আছে, কিন্তু তোর বসকে তুই স্তুতি করবি না কেন, মানে অ্যাপ্রিসিয়েট করবি না কেন? তো ভদ্রলোক বলছে ঠিক বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। ঠাকুর বলছেন ঠিক আছে ধরে নিলাম তোর বস অনেক ভুল কাজ করে, অনেক হয়তো অন্যায় করে, কিন্তু তার কি কোনো ভালো গুণই নেই? তা সেই ভালো গুণগুলোকে স্তুতি করবি, অ্যাপ্রিসিয়েট করবি, এটা ঠাকুর বারবার বলছে। এখন ওইটা আমি মনে ধরার চেষ্টা করেছি যে এবার যিনি আসবেন তিনি যেমনই হন তার খারাপ গুণ মানে ভালো গুণ যদি সামান্য লেটসে 1% থাকে, আমি মাইক্রোস্কোপ নিয়ে দেখার চেষ্টা করব, অর্থাৎ টেলিস্কোপ নিয়ে দেখার চেষ্টা করব যে তার ভালো গুণগুলো আছে, এবং সেই অনুযায়ী তাকে আমি অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করব। হ্যাঁ, এগেনস্ট দ্য উইল অফ মাই মাইন্ড, আমার মনের ইচ্ছার বিরুদ্ধে করছি, বাট স্টিল আই উইল এন্ডিওভার টু ডু সো, আমি চেষ্টা করব। এবং হলেও তাই, পরবর্তী ক্ষেত্রে যিনি এলেন অবশ্য আমার মতে তিনি ভালো লোকই ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু তবু তার সঙ্গে কি সবার সুসম্পর্ক ছিল নিশ্চয়ই তা নয়, বেশিরভাগ লোকের ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু দু একজন তো তার সেই অর্থে শত্রুও ছিল। কিন্তু আমি চিন্তা করলাম কি তার ভালো গুণগুলো বলতাম, তার সামনে বলতাম, মানে খানিকটা বাড়িয়ে বলতাম, ফেনিয়ে বলতাম, কিন্তু বলতাম ওই ঠাকুরের ওই কথা শুনে, বুঝতে পারছেন? এবং হলো কি জানেন, তার সাথে আমার একটা অদ্ভুত রিলেশন তৈরি হয়েছিল। ইনফ্যাক্ট আমি তার একটা মানে অত্যন্ত বিশ্বস্ত লোক হয়েছিলাম, এবং তাকেও আমি খুব শ্রদ্ধা করতাম, তিনিও আমাকে ভালোবাসতেন, সত্যিকার আমার চেয়ে বয়সে বেশি ছিলেন স্বাভাবিক, কিন্তু তিনি আমাকে খুব ভালোবাসতেন। এই ভালোবাসার প্রাপ্তিটুকু, এই যে আনন্দটুকু, এটা হচ্ছে উপভোগ করেছিলাম। তাহলে ঠাকুর যা বলছেন এর রেজাল্টটা দেখুন কত ভালো, এবং এই প্রথম আমি মানুষের ভালো গুণটা বলা শুরু করলাম। এখন সমস্যা হচ্ছে কি দেখুন, খারাপ গুণটা বলছেন, এখন খারাপ গুণটা কে কত কায়দা করে বলতে পারে তার উপরে কিন্তু একটা চাকরি নির্ভর করে, জানেন? আমার যেটা মনে হয়, টিভি দেখি তো আজকাল, দেখি বিভিন্ন পার্টির, আমি কোনো পার্টির নাম করছি না, আই এম নট কোটিং এনি পলিটিক্যাল পার্টি ফর দ্যাট ম্যাটার, রিগার্ডলেস অফ এনি পলিটিক্যাল পার্টি। আমি বলতে চাইছি দেখবেন পলিটিক্যাল স্পোক্স পার্সন যারা, মানে যাদের পার্টির স্পোক্স পার্সন তারা, তাদের সম্ভবত আমার ধারণা সবচেয়ে বড় কোয়ালিফিকেশন হচ্ছে কত তীব্র ভাষায়, কত তীক্ষ্ণ ভাষায় আরেকজনের কথা, আরেকটা পার্টির অ্যাচিভমেন্টকে নিন্দা করতে পারে, মাটিতে শুইয়ে দিতে পারে। Possibly that is their qualification, and on the basis of these qualifications they are selected or appointed, I don't know, possibly এই জন্যই তারা ওই পার্টি স্পোক্সম্যান হয়। তারপরে দি অনলি কোয়ালিফিকেশন, আই শুড সে অনলি না বললেও দ্য প্রাইমারি, আই ক্যান সে দ্য প্রিন্সিপাল কোয়ালিফিকেশন অফ দ্যাট পার্টিকুলার অফ এনি পলিটিক্যাল স্পোক্সপারসন ফর দ্যাট ম্যাটার, অবশ্যই আমি সবার কথা বলছি না, বাট অনেকেই আমরা লক্ষ্য করে দেখছি তাদের কোয়ালিফিকেশন হচ্ছে অন্যের নিন্দা করবো কী করে। হ্যাঁ, এখন ওই যে বললাম এইটা সমস্যা, এবং এমনভাবে নিন্দা করছে, ধরুন একটি পার্টি, সে হয়তো কোনো পার্টি কোনো ভালো কাজ করেছে, এমন তো হতেই পারে সবটাই তো খারাপ কাজ করছে না, আমি ধরে নিচ্ছি তাদের স্বার্থেই, ফর দেয়ার ওন ইন্টারেস্ট, হ্যাঁ, তারা কিছু ভালো কাজ করছে। তো আরেকজন পার্টির যে স্পোক্স পারসন, তাকে যখন বলা হচ্ছে এ সম্পর্কে আপনার রিয়াকশন কী, আপনারা লক্ষ্য করে দেখেছেন কি, ঠিক এর উপরে নির্ভর করে কতজন করে খাচ্ছে, অত্যন্ত আমি মনে করি ভালো জিনিস নয়। কি কেন করে খাচ্ছে দেখবেন যে ওই বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে কেউ একটা কোনো কথা বলেছে, বিশেষ লোকদেরকে বলছে আপনি কি বলেন, আপনার প্রতিক্রিয়া কি সমস্যা দেখুন। এখন ধরুন একজন কেউ এসেছে, হ্যাঁ, তিনি হয়তো এসেছেন এই পলিটিক্যাল, দেখবেন বলতে শুরু করে যে তিনি এবার এসে একটু হেসেছেন, এবার কেন হাসলেন, প্রতিক্রিয়া দিন। এবার বলবেন না হাসেনি, কেন হাসলেন না, প্রতিক্রিয়া দিন। এবার বলে চুপ ছিলেন, কেন চুপ ছিলেন, প্রতিক্রিয়া দিন। এবং বলতে শুরু করবে পিকচার পিক্স ফর ইটসেলফ, ছবি কথা বলে নানান রকমের মানে কী বলবো, একেবারে অকল্পনীয় কথাবার্তা তারা তুলে দিচ্ছে। এবং যখন বলছে সে যে আপনার প্রতিক্রিয়া কী, সে হয়তো একটা ওই বললাম না, সেই ভালো কাজকে সে নিন্দা করে এমন করে দিচ্ছে মানুষের কাছে, আর মানুষ কিন্তু খারাপগুলোকেই খেতে চাইছে, মানুষ কিন্তু রাবিশকেই খেতে চাইছে। দেখবেন লক্ষ্য করে এই ধরনের প্রতিক্রিয়া, নোংরামির কথাবার্তা ভিউয়ারগুলো লক্ষ্য করে দেখবেন, তাই তারা জানে বিজনেস কাকে বলে, হোয়াট ইজ বিজনেস ইজ অল অ্যাবাউট। আমার এই কথাগুলো আপনারা যারা শুনছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি নয়, ভেরি ফিউ ইনডিড। তো তাতে মানে অসুবিধার কিছু নেই। আমি চাই, আমার কোথাও মনে হয় তারাই বোধহয় সত্যিকারের একটু মানুষ হওয়ার চেষ্টা করছে,
আমি আমাকে বড় করার চেষ্টা করছি না, আমি ভাববেন না যে আমি বিশাল কিছু, মানে আমি বলতে চাইছি ভালো কথা আপনারা যে শুনতে চাইছেন, এই যে ইন্টারেস্ট দেখাচ্ছেন, দিস ইটসেলফ শোজ দ্যাট আপনাদের মধ্যে ভালো কিছু আছে। ঠাকুরের কথা শোনার সুবিধা বা এর রেজাল্ট হচ্ছেই আপনার ভালোটাকে উস্কে দেওয়া। এখন সেই জন্য বলছি না যে বারবার ঠাকুর বলছেন যে তুমি লোককে অ্যাপ্রিসিয়েট করো, তার ভালো গুণটাকে খুঁজে সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, স্তুতি করো, সেটাকে নিয়ে বলো, হাজার হাজার গুণ বলো, ক্ষতি কিছু নেই। তাহলে কী হবে, তুমি অ্যাপ্রিসিয়েবল হবে, তুমি নিজে অ্যাপ্রিসিয়েবল, তোমাকে লোকে মানে মানে কী বল ভালো বলবে। এবং লক্ষ্য করে দেখবেন, আমি নিজের ধারণা বহু পলিটিক্যাল স্পোক্স পারসন, অ্যাজ আই হ্যাভ অলরেডি স্টেটেড, যে তারা এত নিন্দা করাটা একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছে। তারা আর্টের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা সময় কিন্তু আসে, মানুষ কিন্তু বলে বা ভিতরে ভিতরে ঠিক বলে, ও এই লোকটা কিন্তু সুবিধার নয়, এই লোকটা সব কিছুতেই নেগেটিভিটি দেখে, সব কিছুতেই ঋণাত্মক জিনিস দেখে, এবং তারা বোধহয় সম্ভবত কোনো একটা সময় বন্ধুহীন হয়ে যেতে পারে। তাদের জন্য অবশ্য রাস্তা আছে, রাস্তাটা এই কারণে বলে দেওয়াই ভালো। একটি দাদা, তারকদা বলে নাম, বর্ধমান থেকে এসেছেন, এটা আলোচনা প্রসঙ্গে পাবেন। তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর এই জগতে আমার নিজেকে বন্ধুহীন বলে মনে হয়, তাই ভালো লাগে না। মানে মানে তারকদার বক্তব্য, তারকদার কথা থেকেই বোঝা যাচ্ছে তারকদা অবসাদগ্রস্ত হয়েছে, মানে হি ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। তিনি অবসাদগ্রস্ত হয়েছেন, কারণ তিনি কাউকে বন্ধু ভাবছেন, খুঁজে পাচ্ছেন না। এখন আমরা কি করি, আমরা অন্য লোককে পর বলে বললেও বাবা মা স্ত্রী সন্তান কাকা কাকিমা অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে কোথাও একটা বন্ধু খুঁজে পাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যদি কেবলই লোকের দোষ দেখি, কেবলই নিন্দা করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি কিন্তু আমি বন্ধুহীন হয়ে যাব। তাই তারকদা কিন্তু সেই অবস্থায় দাঁড়িয়ে বলছেন, ঠাকুর জগৎটাকে আমার বন্ধুহীন বলে মনে হয়। অবশ্যই অবসাদের কথা বলছেন, অত্যন্ত নেগেটিভ কথা, দুঃখের কথা। তখন ঠাকুর উত্তর দিচ্ছেন, কোষ কি পাগল, পরমপিতা যার বন্ধু, বিশ্ব সম্রাটের সন্তান যে, সে আবার বন্ধু হয় কী করে, হট পাগল। দিস ওয়াজ দ্য অ্যান্সার অফ শ্রী ঠাকুর বলছেন। তাদের জন্য বোধহয় একমাত্র উপায় হয়ে দাঁড়াবে এই পরমপিতা। পরমপিতা তখন বন্ধু হবে। এবার এই পরমপিতাকে যদি বন্ধু হিসেবে নিতে পারে, তাহলে দেখবেন সে কিন্তু অবসাদগ্রস্ত থেকে বেঁচে যাবে এবং তারকদা উৎফুল্লিত হয়ে উঠবে। ঠাকুরের এই একটি কথাই বলছেন, কোষ কি পাগল, পরমপিতা যার বন্ধু, বিশ্ব সম্রাটের যে সন্তান, তার সে বন্ধুহীন হয় কী করে। এই কথাটা কেন বললাম আপনাদের, এই কারণে বললাম যে মনে রাখবেন, আপনি যদি দেখেন যে বন্ধুহীন হয়ে পড়ছেন, লোনলি মানে একাকিত্বই ভুগছেন, লোনলিনেসে ভুগছেন, তাহলে উপায় হচ্ছে আপনার ভিতরে যিনি রয়েছেন আত্মা রূপে, পরমাত্মা রূপে, তার কথা বলুন, তার ধ্যান করুন, তাকে নমস্কার করুন, তাকে আপনি সব কিছু করুন, তাহলে দেখবেন আপনি আনন্দ পাবেন। এটাও কিন্তু মানে ওই যে সাংঘাতিক পরিণাম বন্ধুহীন হয়ে যাওয়া, তার থেকে একটা উপায়, এটা কিন্তু নিঃসন্দেহে। যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ আমরা লক্ষ্য করে দেখছি, নবম অধ্যায় 34 নম্বর শ্লোকে গীতাতে, ভগবদ্গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। আবার বলছি, মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশস্যি যুক্তৈবম আত্মানম মৎপরায়ণঃ। এর অর্থ হচ্ছে যে দেখো অর্জুন, তুমি কেবল সচ্চিদানন্দ ঘন বাসুদেব, কিন্তু নররূপে এসেছেন তিনি, বসুদেবের ছেলে হয়ে এসেছেন তিনি। এই বাসুদেবকে, পরমাত্মা যিনি আমার মধ্যে রয়েছেন, সেই তাকে তুমি বারবার প্রণাম করো, মানে অচঞ্চল মনে, চঞ্চল মন হয়ে পরমেশ্বর রূপে তাকেই শ্রদ্ধা করো, প্রেমের সহিত নিষ্কামভাবে তার নাম করো, গুণগান গাও এবং তার প্রভাবের শ্রবণ কীর্তন মনন ও পঠন পাঠন করো।
এবং তাকেই তুমি সেই অর্থে প্রেমের সহিত বিহ্বলতাপূর্বক যাকে বলছে পূজনকারী হও। সর্বশক্তিমান, বিভূতি, বল, ঐশ্বর্য, মাধুর্য, গম্ভীরতা, বাসুদেব মানে উদারতা, বাৎসল্য এবং সহৃদয়তা আদি গুণসম্পন্ন সকলের আশ্রয় বাসুদেব রূপ আমাকে বিনয়পূর্বক ভক্তির সাথে সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম করো। এইভাবে আমার শরণাগত হয়ে ওঠো এবং তুমি আমাতে মানে নিজেকে একই ভাব করে আমাকে যদি করো তাহলে আমাকেই প্রাপ্ত হবে, তাহলে তুমি আর বন্ধুহীন হবে না। এটাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, লর্ড কৃষ্ণ ইজ স্টেটিং লাইক দিস, দ্যাট হ্যাভিং ইয়োর মাইন্ড ফিক্সড অন মি, be devoted to me, sacrifice to me and bow down to me by concentrating your mind and accepting me as the supreme goal, you shall surely attain me who am thus the self. এই যে তোমার মধ্যে যে আত্মা রয়েছে সে কিন্তু আমি তোমার মধ্যে আত্মা রূপে বিরাজ করছি। তাই আমার শরণ নাও, আমার কথা বলো, মজ্জাজি মানে আমাকে যাজন করো, মানুষের কাছে আমার কথা বলো। একজন দাদা বলছিলেন, তিনি অত্যন্ত একেবারে আপনার কি বলে পঙ্গু হয়ে গিয়েছিলেন বাতে। তা তিনি যখন ঠাকুরকে বলছেন, ঠাকুর বলছেন ঈশ্বরের নাম করিস, তখন সে বলছে যে, এবং ঠাকুর বলছেন ঈশ্বরের কথা মানুষকে বলিস। তো সে বলছে যে ঠাকুর আমার কথা শুনবে কে, আমি তো পঙ্গু, আমার ঘরের মধ্যে একা একা থাকি, আমাকে তো কেউ দেখে না ঠাকুর। তো ঠাকুর বলছেন তুই ওই 4টে দেওয়ালকে বলবি, ঘরের 4টে দেওয়ালকে বলবি, আমি দেওয়ালের মধ্যে থেকে তোর কথা শুনবো। দিস ওয়াজ দ্য আনসার অফ সে ঠাকুর। ওয়াই মানে ঈশ্বর তার কথা শোনেন, তার মানে ঈশ্বরের কথা বলতে হবে লোককে, সে লোকে আপনাকে যাই বলুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার। যে এটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি লোনলিনেসকে অতিক্রম করতে পারবেন, অবসাদগ্রস্ততাকে মানে অনেকটাই মানে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। দিস ইজ দ্য ইউ ক্যান সে কথা। সো হ্যাভিং or you can say having fixed your mind on me, be devoted to me, sacrifice to me and bow down to me and concentrating your mind and accepting me as supreme goal, তা যদি করো then you can surely attain me who am thus the self, যে নাকি আত্মা। এইটা বোঝার চেষ্টা করুন। সুতরাং তিনি কিন্তু আত্মারূপে আমার মধ্যে আছেন। তাই আমি যে বন্ধুহীন ভাবছি জগৎটাকে যে ভাবছি একাকিত্ব, this is my fault because my friend is present already within me. Be friendly with him, তার সাথে বন্ধুত্ব করো, তাকে নমস্কার করো, তাকে বোডাউন করো, তার কথা লোককে বলো। দিস ইজ দ্য, এবং ঠাকুর কি বললেন, কোষকে পাগল, পরমপিতা যার বন্ধু, বিশ্ব সম্রাটের যে সন্তান, সে আবার বন্ধুহীন হয় কি করে, অট পাগল। এই হচ্ছে ঠাকুর বলছে। গীতার কথাটাই আসলে ঠাকুর বললেন। তাহলে আমি কেন বলছি কথাটা দেখুন লক্ষ্য করে, যে ঠাকুর অনুকূলচন্দ্রের স্পেশালিটি এইখানেই, যে ঠাকুর অনুকূলচন্দ্র শুধু কথাগুলো বলে দিয়েই শেষ করেননি, উপদেশ দেননি, এর কি রেজাল্ট হতে পারে, পরিণাম কী হতে পারে সেটা বলছেন। আমার মনে হয় এটা এত ইম্পর্ট্যান্ট কথা, এটা বোধহয় আর কেউ বলেছেন বলে আমার ধারণা নয়। কারণ এরকম হয়তো অনেকেই আপনাকে বলবে যে পরের দোষ দেখো না, পরের নিন্দা করো না, আপ টু দ্যাট এক্সটেন্ট ইজ অল রাইট, কিন্তু পরবর্তী স্টেপটা এইখানেই কিন্তু এটা রিসার্চ যাকে বলে, এইখানেই রিসার্চ মানে মস্ত বড় রিসার্চ আই উড লাইক টু সে। যেখানে ঠাকুর বলছেন তাহলে কি হবে, তুমি নিজে কলঙ্কিত হবে, পরের দোষ কুড়িয়ে নিলে নিজে সেই দোষে মানে দুষ্ট হবে, এবং পরের সুখ্যাতি করলে তোমার নিজের মন অজ্ঞাতসারে তোমার মানে ভালো হয়ে পড়বে। এটাও কিন্তু ইন্টারেস্টিং। আনকনসিয়াসলি ইউর মাইন্ড উইল বি সেই মানে অ্যাপ্রিসিয়েবল। তো কাজেই উপসংহার পর্বে যে কথাটা বলতে চাই, যে তাহলে ঠাকুর আমাদের যে কথা বলছেন সেটা আমাদের চেষ্টা, আর অ্যাটলিস্ট চেষ্টাতে করতে হবে যে কীভাবে আমি মানে তার মানে কি অন্যের দোষ দেখেও না দেখার চেষ্টা করব। দোষ যে নেই তা বলছি না, ভেরি মাচ দেয়ার, বাট ট্রাই টু বি ব্লাইন্ড অন দ্যাট, তাকে না দেখার চেষ্টা করো, তার গুণটাকে হোয়াট এভার লিটল হি অর সি আই শুড সে পজেসেস, সেইটাকেই দেখার চেষ্টা করো এবং সেইটাকে হাইলাইট করো, সেইটাকে যেটাকে ম্যাগনিফাই করো যত পারো, নিজে বলো লোককে বলো। যেমন ঠাকুর বলছেন না কালীষষ্ঠী মায়ের কথা বা আদার্সদের কথা, কেন বলছেন, এই আমাদেরকে শেখাচ্ছেন যে বি অ্যাপ্রিসিয়েবল। যেমন একজন দাদা মানে কত মানুষ ঠাকুর কাছে গেছেন, সে ঠাকুর কাছে গিয়ে হয়তো কিছু বলছেন যে এটা কেমন হয়েছে, ঠাকুর বলছে বাহ খুব সুন্দর হয়েছে। এগুলো কেন বলছেন, এগুলো বলছেন অ্যাপ্রিসিয়েট করছেন। সত্যিই কতটা সুন্দর হয়েছে আমরা জানি না, কিন্তু ঠাকুর সামান্য সুন্দর, কারণ তিনি সুন্দরের পূজারী, তিনি সুন্দরের উপাসক,
তিনি অসুন্দর, যা কিছু অসুন্দর, যা কিছু মানে কুৎসিতা ঠাকুরের ডোমেনের জায়গা পেতেন। হয়তো সেই কারণেই ঠাকুরের কাছে গিয়ে মানুষ কোথাও একটা শান্তির আশ্রয় পেত। দিস ইজ প্রিসাইজলি দ্য রিজন হোয়াই ঠাকুরের কাছে যেতে মানুষ এত পছন্দ করত। তার কারণ কুৎসিতা, অসুন্দর বা তার স্থান ছিল না ঠাকুরের কাছে। তার ঠাকুর না ছিল তার মানে কথায়, না ছিল তার মনে, মানে হি ওয়াজ সো পিওর। পসিবলি দিস ইজ প্রিসাইজলি দ্য রিজন ওয়াই মানুষ ঠিক বুঝতে পারে, তার প্রভাবে প্রভাবান্বিত হয়, মানুষ কোথাও একটু হলেও ইনডিউসড হয় যে না, তাহলে তো সামথিং ইজ রিয়েলি দেয়ার। সুতরাং এইটা বুঝে নিতে হবে যে এই ব্যাপারটা। এখন তাহলে উপসংহার পর্ব বলতে চাইছি, আপনি জোর করে অন্যের যদি ভালো গুণ থাকে তার সুখ্যাতি করুন জোর করে, আর অন্যের যে দোষ থাকে সেটাকে একটা ব্লাইন্ড আই দেওয়ার চেষ্টা করুন। আছে, নো ডাউট, আমি প্রশ্রয় দিতে বলছি না, বাট আমি বলতে চাইছি যে সেটাকে ইগনোর করার চেষ্টা করুন, সেটাকে উপেক্ষা করার চেষ্টা করুন। এটাই ঠাকুরের বার্তা। এবং সত্যানুসরণে বলছিলাম না, প্রতিটি লাইনের সত্যি সত্যি এত অদ্ভুত সুন্দর তার বক্তব্য এবং এত রিসার্চ করা জিনিস। আমি বারবার মনে করি এক একটা কথা যেন এক একটা হীরকখণ্ড, আই উড লাইক টু সে। কারণ এই যে বললাম না, রেজাল্টে কিন্তু সবাই বলে দিতে পারতো না। এটা সবাই জানে যে আপেল গাছ থেকে আপেল পড়ছে, দিস মাচ উই নো, এটা সবাই জানতো। কিন্তু কেন উপর দিকে উঠছে না এটা আমরা ভাবিনি, আর ভাবলেও তার কারণ কি হতে এটা বার করতে পারতাম না। হিয়ার লাইজ দ্য স্পেশালিটি অফ নিউটন। সো সেম ইজ দ্য কেস উইথ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অলসো। এগুলো কি কিছু কম হীরকখণ্ড আপনাদের মনে হয়? তো যাই হোক, এই কথাটাই বলতে চাইছিলাম, যেটা আমি নিজের চোখে দেখেছি। সুতরাং এই উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাই যে আমার চারিদিকে যা কিছু আছে সব কিছু সুখ্যাতি করুন, সবার ভালোটা দেখুন, কারো দোষকে দোষ দেখা বলে ভুলে যান। তাহলে আর কিছু হোক না হোক, আপনার মন কিন্তু অজ্ঞাতসারে, আনকনসাসলি ভালো হয়ে যাবে। আর ভালো মনে তখন দেখবেন আনন্দকে উপভোগ করতে পারবেন। আর সেই অর্থে মন যদি আপনার গ্রহণ না করতে পারে ভালো জিনিসকে, তাহলে কিন্তু ভালো জিনিস থাকলেও আপনি সেগুলোর আনন্দকে আস্বাদন করতে পারবেন না। সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত। ভালো থাকবেন। জয়।